নাগরিক সমাজ কতটা সচেতন, সুনাগরিকের দায়িত্ববোধ কেমন, তারা কি স্পষ্ট অভিমত প্রকাশ করছেন, নাকি চিলের থাবায় কানের পেছনে ছুটছেন, অথবা নীরব দর্শক হিসেবে বাক স্বাধীনতার নামে বোধহীন ক্রিয়াতেই সন্তুষ্ট? তারা কি স্বাধীনতার দায়ের সাথে আমিত্বকে ধারণ করেন, নাকি ভার হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রকে দোষী করেই বিকৃত আচরণ তৃপ্ত? কথা হচ্ছে সুচিন্তিত বিবেচনা, সত্য জানা এবং সঠিক তথ্য প্রকাশ করা দায়িত্ব কিন্তু সবার। সমাজের সম্প্রীতি রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকে চ্যানেল 24-এর এই সাপ্তাহিক আয়োজন মুক্তকণ্ঠ নিবেদন করছে ইস্পাহানি মির্জাপুর চা। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। একটি গাছের 5টি পাতায় লেখা ছিল মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও আদিবাসী। পাশে লেখা ছিল পাতা ছেঁড়া নিষেধ। নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ এবং নির্মিত পাঠ্যপুস্তকে এই গ্রাফিতি রাখা বা না রাখা নিয়ে তৈরি হয় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটি গত বুধবার মতিঝিলের সামনে এনসিটিভি কার্যালয়ের সামনে এই ঘটনাটি ঘটে, যাতে বেশ অনেকেই হতাহতের হয়েছেন। এবং বাংলাদেশে আদিবাসী না ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই বিতর্ক কিন্তু বহুদিনের। এর শেষ কোথায় সেই বিষয়টি আমরা জানতে চাই। সেই লক্ষ্যে আজকে আমরা আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি পাতা ছেঁড়া যাবে না, খাওয়া যাবে কি। আলোচনার জন্য সম্মানিত অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন লেখক ও গবেষক পাভেল পার্থ, এবং অনলাইনে যুক্ত রয়েছেন আমার সাথে বিশিষ্ট মানবাধিকার কর্মী খুশি কবির, এবং রয়েছেন কবি ও সাহিত্যিক সিন্ধু কুমার চাকমা। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ, এই রাতে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। খুশি কবির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটি ভূমিকা আমি দিয়েছি, বিষয়টা নিয়েই মূলত আসতে চাই, যে বিষয়টা আজকের আলোচনার জন্য আমরা নির্ধারণ করেছি পাতা ছেঁড়া যাবে না, খাওয়া যাবে কি। খাওয়া যাবে কি মানে এখন এটা আপনি কি ভাবে আর কি দিক দিয়ে খাওয়া যাবে কথা বলছেন? যেই হতাহতের ঘটনাটা ঘটেছে সেই ইস্যুতেই। হ্যাঁ, সেটাই বলছি যে এখন আপনি বলেছিলেন একটু আগে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী নাকি আদিবাসী, এটা অনেক আগের একটা, এটা খুব বেশি আগে না। এটা এই শব্দটা জাতির কাছে দিয়েছিল আওয়ামী লীগ, বিগত আওয়ামী লীগ সরকার। তো আমার কাছে খুব অবাক লাগছে যে বর্তমান যে সরকার আসছে, আওয়ামী লীগ সরকার যা যা করেছিল ওনাদের আমলে সব পরিবর্তন করতে চাচ্ছে, কিন্তু এই আদিবাসী শব্দ নিয়ে সব সরকারের এত বেশি, এত তাদের মানে একটা ভয়, নাকি তাদের অনীহা, না তাদের আপত্তি, কোনটা আমি এটা ঠিক বুঝে উঠতে পারছি না। এই প্রশ্নটা আমি করছি এই কারণে, এটা আপনার প্রশ্নটি জবাবে এটা চলে আসছে যে আমাদের দেশে আদিবাসীদেরকে আদিবাসী বলার সমস্যাটা কি। আদিবাসী হিসাবে আমি পরিচিত করা, তাদের পরিচয় তারা নিজেরা আদিবাসী বলছে, আমরাও আদিবাসী বলছি। এখানে সমস্যাটা কিসের, আমি সমস্যাটা কোথায়, কি হচ্ছে এখানে? তো কার কোনো জাতিসত্তার কোনো কিছু ক্ষুণ্ণ হচ্ছে না। তো তো এই কি কোথার থেকে এটার এই যে সূত্রপাতটা হলো, আদিবাসী শব্দটা ব্যবহার হচ্ছিল না, কিন্তু এক এক সময় এক এক কেউ উপজাতি বলতো, বলতো। আওয়ামী লীগ এক সময় ওই 2009-এর পরে যখন আসছে, 2006 থেকে 11 পর্যন্ত, 1996 থেকে 2001 পর্যন্ত, সেখানে কিন্তু এই ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটা আসেনি। এটা শুধু 2009-এর পরে ওনারা নিয়ে আসছেন। তো এখন এখানে আদিবাসী শব্দ একটা গ্রাফিটি আমার কাছে হলো যে যেটা সিদ্ধান্ত হয়েছিল, ছাপাও হয়ে গেছিল বইয়ের। কেন সিদ্ধান্ত ছিল যে সবগুলো কারিকুলামের পুস্তকের শেষ পৃষ্ঠায়, যেখানে আগে শেখ হাসিনার ছবি ছিল অথবা বঙ্গবন্ধুর ছবি ছিল, এইগুলো তারা বাদ দিয়ে ওখানে ওই গ্রাফিটির এক একটা বইয়ে এক একটা ছবি দেবে, এবং এই টেক্সট বুক বোর্ডই এই গ্রাফিটিটাই সিলেক্ট করেছিল এই বাংলা বইয়ের পেছনে। তারাই এটা সিলেকশন করে ছাপিয়েছিল। একটা গ্রুপ এসে হুট করে বলল যে এটাকে বাদ দিতে হবে। বাকিরা কি চাচ্ছে কি না চাচ্ছে, বৃহত্তর জনগোষ্ঠী কি চাচ্ছে কি না চাচ্ছে,
আদিবাসীরা কি চাচ্ছে কি না চাচ্ছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এখানে তো সবাই বলতে পারে যে আমাদের নামও তো বাদ দেওয়া হলো, তো কোথায় কোথায় গেল, আমরা, আমাদের কি অস্তিত্ব নাই? তো সেখানে প্রতিবাদ করতে গিয়ে এটা, সে টেক্সট বোর্ডের অফিসের কাছে না, এটা তাদের ইসের ভিতরে, মূল ফটকের ভিতরে, হয়তো এনসিটিভি কার্যালয়ের ভেতরেই, ফটকেই, সিটিভি কার্যালয়ের ইসের ভেতরে। তো এখানে যেভাবে হামলা করেছে, আক্রমণ করেছে, আর যেভাবে পুলিশরা নীরব দর্শক হিসাবে তাদেরকে দেখেছে, এটাতেই বোঝা যাচ্ছে যে আমাদের মানসিকতাটা এখনো আমরা সবাইকে গ্রহণ করতে শিখিনি। আমাদের মানে, বা আমরা কিছু কিছু গ্রুপকে, যারা খুব হিংস্র, যারা খুব খুব বেশি তারা আক্রমণ করতে পারবে, তাদের কাছেই আমরা মাথা নত করব, তাদেরকে আমরা সুযোগ করে দিব। এবং আবার যেটা ঘটেছে, গতকাল একটা মিছিল নিয়ে বের হতে শুরু করেছিল, প্রতিবাদ মিছিল, সেখানে পুলিশ বাধা দিতে পারে, ঠিক আছে, তারা যেতে চাচ্ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তো বাধা দিতে পারে, কিন্তু একটা ছোট, বেশি বড় ছিল না মিছিল, সেই মিছিলে যে ধরনের তারা জলকামান, তারা সাউন্ড বম আর মারধর যেগুলো করছিল, এটার সাথে কি মিলে? মানে তাহলে মানে পুলিশের ওই যে আক্রমণ, পুলিশের মারধর, এগুলো কি সব একইভাবেই তো চলে আসছে? আপনার কাছে কি এগুলো পূর্ব পরিকল্পিত মনে হয়? যেটা, যে ওই যে কি জানি, সিটিজেন্স ফর কি, সভরেন্টি, স্টুডেন্ট সভরেন্টি, ওই ওই গ্রুপটা তো আসছে, ওটা পূর্ব পরিকল্পিত, এরা একেবারে পূর্ব পরিকল্পিত। এবং আমার কাছে হচ্ছে যে তারা এই সাহসটা কোথা থেকে পেয়েছে, এই প্রশ্রয়টা কোথা থেকে পেয়েছে, এবং পুলিশ কেন বাধা দেয়নি যখন তাদের উপর, যখন আমাদের আদিবাসী ছাত্রছাত্রীদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে, পুলিশ নীরব ছিল কেন? এটা আমার কাছে মনে হচ্ছে তারা যে করেছিল এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত। জি, অনেক ধন্যবাদ খুশি কবির, আপনার কাছে আমরা আবারও আসবো। পাভেল পার্থ, আপনার কাছে একটু আসতে চাই। খুশি কবির বলছিলেন যে আমরা এখনো সেইভাবে আসলে সকলকে গ্রহণ করতে পারছি না বা পারি না, কেন? আপনিও কি তাই মনে করেন কিনা? আরেকটি বিষয় একটু জানতে চাই, যে এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলছিলেন আপা, পাশাপাশি আদিবাসীর কথা বলছিলেন, এটার বেসিক পার্থক্য আসলে কি? কেন এই বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত সুরাহা হচ্ছে না? আমি প্রথমেই ধন্যবাদ জানাই। আমি একটা বাংলাদেশের সবচেয়ে কম মানুষ কথা বলে, পৃথিবীতেই সবচেয়ে কম মানুষ কথা বলে বাংলাদেশের একটি ব্রো জনগোষ্ঠী র্যাংমিচ্চু ভাষায় আপনাদেরকে সেন্সা চক্রা চেনচু মানে শুভেচ্ছা জানাই। তো এই ভাষাটি মাত্র 6 জন মানুষ কথা বলেন, এবং আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যে সর্বশেষ ভাষা জরিপ করেছিল 2018 সনে, তখন বাংলাদেশে প্রায় 41টি বাংলা সহ উর্দু সহ যে 41টি মাতৃভাষার কথা বলেছে, তার মধ্যে 14টি মাতৃভাষাকে বিপন্ন মাতৃভাষা বলেছে। তার মধ্যে আমরা এই যে র্যাংমিচ্চু ভাষার কথা আসলে জানি, কডা আছে, এখানে মালতো ভাষা আছে, পাহাড়িয়া ভাষা আছে। তো এই যে জনগোষ্ঠী যাদেরকে নিয়ে আসলে প্রশ্ন উঠেছে, আমি প্রথমেই একটি বিষয় আসলে বলতে চাই, সেটি হচ্ছে যে আপনার এই যে শিক্ষা ক্রম বোর্ড এনটিসিবি যে কাজটি করেছেন, সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের একটি গ্রাফিতিকে ব্যবহার করেছেন। এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, যে এই ছাত্র শ্রমিক জনতার জুলাই যে গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে দেশব্যাপী যে গ্রাফিতিগুলো আঁকা হয়েছে, আপনি জানেন, মনে হয় আমরা বারবার আলোচনা করেছি, সেই গ্রাফিতির ভেতরে কিন্তু 10টি সিগনেচার গ্রাফিতি আছে। বিশেষ করে হচ্ছে যে আবু সাঈদের হাত মানে প্রসারিত করে থাকা, মুগ্ধর পানি লাগবে পানি, কিংবা এই যে বাঙালি আদিবাসী আমরা মিলে বাংলাদেশ, সব ধর্মের বাংলাদেশ, এই যে ইনক্লুশনের যে বার্তা, এই যে একটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রাফিতি, এটা জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পিরিট, যেটা বারবার আসলে বলেছে যে জুলাই গণ অভ্যুত্থান যারা সংগঠিত করেছেন, এই যে আমরা বাংলাদেশের সবাইকে নিয়ে একটা হচ্ছে যে বৈষম্যহীন একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং রাষ্ট্র গঠন করতে চাই, রাষ্ট্র সংস্কারের দাবি তারা করেছেন, সবকিছুর বিষয় তারা করেছেন।
তো সেক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে তৈরি হয়ে একটি গ্রাফিতি বদলে দেওয়ার দুঃসাহস যে আসলে করেছে পাঠ্যপুস্তক বোর্ড, এটি আসলে অন্যায়। কারণ এই যে আসলে রক্তক্ষয়, এই যে শহীদের আসলে আত্মদান, এটিকে কিন্তু আসলে মানে সেটার সাথে আসলে এক ধরনের মানে বোঝাপড়া আসলে নাই, এবং এক ধরনের বিচ্ছিন্নতা, যে এটি বোঝা যায় যে কেউ আসলে বলেছে, কেউ কিন্তু বলতে পারে, কেউ পাঠ্যপুস্তকের যে কোনো বিষয় নিয়ে বলতে পারেন। যারা অভিযোগ করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তার কেউ যদি আসলে অভিযোগ করে যে পাঠ্যপুস্তকে এই আছে বা সেই নেই, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে তৈরি হওয়া কোনো গ্রাফিতি সেটা আসলে খুবই মানে একদম কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না। আরেকটি বিষয়, যারা অভিযোগ করেছেন, যারা আপত্তি তুলেছেন, আপনাদের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তারা যে বিষয়ে আপত্তি তুলেছেন সেই বিষয়টা আসলে অযৌক্তিক এবং অমূলক, এবং সেটা একদমই ভিত্তিহীন। তারা বলেছেন পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দটি আছে, পাঠ্যপুস্তকে কোনো আদিবাসী শব্দ ছিল না। এটি জুলাই গণ অভ্যুত্থানের একটি গ্রাফিতি, যে গ্রাফিতিটি পাঠ্যপুস্তক আলোকচিত্র হিসেবে ব্যবহার করেছে, তার কোনো টেক্সটে কিন্তু আসলে কোথাও সে লিখেনি। তো তার পরবর্তীতে যেটা তারা আসলে বলেছেন সেটা হচ্ছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীটা আসলে লেখা উচিত শব্দ হিসাবে। তারা বলেছেন যে এটা আসলে সংবিধানে নাই, ক্ষুদ্র নৃগোষ্ঠী সংবিধানে আছে। এটি হচ্ছে আরো একটি ভুল। বাংলাদেশের সংবিধানের ৫ম সংশোধনীতে ২৩ ক অনুচ্ছেদে কোথাও ক্ষুদ্র নৃগোষ্ঠী এই শব্দটি নেই। শব্দটি আছে হচ্ছে উপজাতি, নৃগোষ্ঠী এবং ক্ষুদ্র জাতিসত্তা, ক্ষুদ্র জাতি, নৃতাত্ত্বিক সম্প্রদায়। তো এই যে একটা বিষয়, যে মানে আমাকে তো আসলে আগে জানতে হবে, তো যারা হচ্ছে যে আপত্তি তুলেছেন তারা প্রমাণ করেছেন তারা আসলে সংবিধান পড়ে দেখেননি, কিংবা হয়তোবা মানে তাদেরকে কেউ আসলে ভুল বার্তা দিতে পারে। তো এখন বিষয় হচ্ছে যে আইনের মাধ্যমে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটি এসেছে, এটি হচ্ছে যে ২০১০ সনে যে আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন যেটি করা হয়েছিল, সেটিতে বলা হয়েছিল বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা। সেটি বলতে গিয়ে বলা হয়েছিল যে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী সেই সকল আদিবাসী জনগণ যারা আদিবাসী জনগণ, কিন্তু আদিবাসী শব্দটাই ব্যবহার করে বলা হয়েছে, সেই সকল আদিবাসী জনগণ যারা এই আইনের তফসিলের অন্তর্ভুক্ত। তো তফসিলে অনেকগুলো জনগোষ্ঠীকে চাকমা, মারমা, চাক, খিয়াং, মানে আপনার সাঁওতাল, মান্দি, হাজং এর মানে ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে 2টা তফসিলে এটা ব্যবহার করা হয়েছে। আপনি যদি সর্বশেষ শুমারি দেখেন, জনশুমারি ২০২২, যেখানে আদিবাসী জনসংখ্যা ১৬ লাখের বেশি বলা হয়েছে, এবং বলা হয়েছে যে বাংলাদেশে জাতিগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 50। তো সেই ধারাবাহিকতায় এই যে একটি ভুল শব্দ যেটি রাষ্ট্র ব্যবহার করেছে, যেটি সংবিধানে নেই, এবং বারবার রাষ্ট্র আগের রেজিমে এটি ব্যবহৃত হয়েছে, এবং এই নামে বাংলাদেশে কতগুলো সাংস্কৃতিক প্রতিষ্ঠান হয়েছে এবং প্রতিষ্ঠানগুলো সেই নামেই আসলে বহাল আছে। তাহলে জুলাই গণ অভ্যুত্থান মানে যারা আসলে আপত্তি তুলেছেন, জুলাই গণ অভ্যুত্থান যখন আসলে এই অভ্যুত্থানের ভেতর দিয়ে তারা তো যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধানকে প্রশ্ন করেছে, সংবিধান সংস্কারের দাবি তুলেছে এবং বলেছে যে এখানে কর্তৃত্ব আছে, ঔপনিবেশিকতা আছে, যে রেজিমের অনেক ধরনের লিগ্যাসি আছে। তো সেই যখন আসলে আপত্তি তোলা হয়েছে তখন কিন্তু আবার এই সংবিধানের কথাই বলা হয়েছে, যে সংবিধানকে জুলাই গণ অভ্যুত্থান খারিজ করেছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটির ধারাবাহিকতায় যে তথ্যগুলো দেয়া হচ্ছে সেই তথ্য কিন্তু সঠিক নয়, এবং এর ভেতর দিয়ে কিন্তু বারে বারে বাংলাদেশে আদিবাসী বাঙালি যে বাইনারি বিভাজন বা জাতিগত বিভাজনের যে দ্বন্দ্ব, সেটি কিন্তু উস্কে দেয়া হয়। আমরা দেখেছি, আপনি দেখেন যে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে, কিংবা গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সাহেবগঞ্জে, কিংবা মৌলভীবাজারে বারে বারে এই ঘটনা ঘটেছে। আপনি দেখবেন যে মৌলভীবাজারের জুরির হচ্ছে যে আপনার একটা খাসিপুঞ্জিতে অবিনাশ মুরাকে মেরে ফেলা হয়েছিল। আপনার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাহার চা বাগানে নিতাই তাঁতিকে মেরে ফেলা হয়েছিল, ঠিক এই রকম একটা বিভাজন তৈরি করে দিয়ে। কারণ আপনি যদি বাংলাদেশের বাস্তবতায় দেখেন, বাংলাদেশের মানুষের যে বাস্তবতা, বাঙালি আদিবাসী মানুষেরা কিন্তু মিলেমিশে গ্রামে গঞ্জে আছে। কারণ আমি তো বাংলাদেশের আদিবাসী অঞ্চলগুলোতে মোটামুটি প্রায় 25-30 বছর যাবত আসলে কাজ করি, তাদের সাথে থেকে আমি বাঙালিদের সাথে আসলে কাজ করি। সেই ধারাবাহিকতায় আসলে আমরা দেখেছি যে যখন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষেরা একসাথে কাজ করছেন, একই জমিতে কাজ করছেন বা নিজেদের আদান প্রদান হচ্ছে, সেই দ্বন্দ্ব কিন্তু বিভাজন উস্কে উঠছে না। এবং আদিবাসীটি হচ্ছে যে আপনার একটি বহুল ব্যবহৃত শব্দ,
এই অঞ্চলে বহুল ব্যবহৃত শব্দ। এটা আমাদের না জানার ভুল, আমাদের না বোঝার ভুল। কারণ আদিবাসী কোনো শব্দের বাংলা প্রতিশব্দ নয়। অনেকে বলছেন যে ইন্ডিজিনাস পিপলসের বাংলা শব্দ আদিবাসী, তা নয়। ইন্ডিজিনাস পিপলস বলতে যা বোঝায়, আদিবাসী বলতে মোটামুটি তাই বোঝায়। কারণ আপনি দেখবেন আমাদের প্রচুর লেখায় কিন্তু এটি বলেছি যে যখন 1855 সনে হুল বা সাঁওতাল বিদ্রোহ হচ্ছে, যখন বিরসা মুন্ডার নেতৃত্বে আপনার উলগুলান হচ্ছে, বা যখন তেভাগা টঙ্ক নানকার বিদ্রোহ হচ্ছে, তখন আপনি দেখবেন যে ওই গ্রামে যখন আমরা কাজ করেছি ওই সময়ে প্রচলিত শব্দ হচ্ছে আদিবাসী। মানে বাঙালি ছাড়া অন্যান্য জনগোষ্ঠীকে বোঝানোর জন্য সাঁওতাল, ওরাও, কোল, মানে অন্য জনগোষ্ঠীকে বোঝানোর জন্য একটি কমন বর্গ, সামাজিক প্রত্যয় হিসেবে এটা বোঝানো হয়েছে। তা না হলে তো এমনিতে আপনি চাকমা, হাজং, মান্দি, লালেং, এভাবে চা, খিয়াং, হ্যাঁ আলাদা সম্প্রদায় আছে। এখন বিষয় হইতেছে যে আপনার, আমি বারে বারে এটা বলেছি যে আমরা যদি মানে কলোনিয়াল ব্রিটিশ লিগাসি এটা দেখি, পরবর্তীতে যদি পাকিস্তান আমল দেখি এবং তার পরবর্তীতে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ দেখি, 3 আমলেই বাংলাদেশের জনগণের ভেতরে আদিবাসী শব্দটি বহুল ব্যবহৃত হয়েছে। যদিও পার্বত্য চট্টগ্রামে হয়তো বা পাহাড়ি জনগোষ্ঠী বা যুম্ম জাতি এটা ব্যবহার ছিল, কিন্তু অন্যান্য অঞ্চলে বাংলাদেশে এটি বহুল ব্যবহৃত শব্দ। এখানে একটি বিষয় বলে এই অংশটা শেষ করে দিতে চাই, সেটি হচ্ছে যে আপনার আমরা এই ব্রিটিশ আমল দেখলাম এবং তার পরবর্তীতে আপনি নিশ্চয়ই নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের কথা জানেন। পাহাড়পুর বৌদ্ধ বিহার যাওয়ার আগে বদলগাছিতে আপনার একটা বিদ্যালয় আছে, ওই বিদ্যালয়টির নাম হচ্ছে পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়। সেটি স্থাপন করা হয়েছে 1944 সনে। ওই বিদ্যালয় থেকে তো কোনো বাঙালিরা আদিবাসী শব্দটি মুছে দেয়নি। বাংলাদেশে বহু বিদ্যালয় যেটি 1920-এ হয়েছে, 40-এর দশকে হয়েছে, 50-এ হয়েছে, মানে আপনার ব্রিটিশ কলোনিয়াল সময়ে হয়েছে, পাকিস্তান আমলে হয়েছে, স্বাধীন বাংলাদেশ আমলে হয়েছে, কোন বিদ্যালয়ের নাম থেকে কিন্তু কেউ আদিবাসী শব্দটি মুছে দেয়নি। মানে এটি গ্রহণযোগ্য। আবারও আসবো পাভেল পার্থ, অনেক ধন্যবাদ। সিন্ধু কুমার চাকমা, আপনার কাছে একটু আসতে চাই যে শক্তি প্রদর্শন করে যে যার মতো এভাবে পাঠ্যপুস্তক পরিবর্তন করে ফেলতে পারবেন কিনা, এটি সম্ভব কিনা? আসলে দাদা, এই যে এটা তো 26-এর গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা অর্জিত একটা অধিকার। এখানে যে পাটা ছিঁড়বে না, ওইটা একটা পাঠ্য বইয়ে প্রচ্ছদে দেওয়া হয়েছিল। আমি মনে করি ওইটা আদিবাসী শব্দ তার লেখা থাকলে, ওখানে তো এই পাঠ্য বইয়ে লেখা থাকলে ওটা তো সংবিধানে অন্তর্ভুক্ত হলো না, আর আদিবাসী হিসেবেও আমরা স্বীকৃতি পেলাম। আর এই পাঠ্য বইয়ের প্রচ্ছদে আদিবাসী গ্রাফিতিটা ছিল, ওইটা রেখে দিলে কি বাংলাদেশের যে গণভবন আছে, বাংলাদেশের সংসদ ভবন আছে, বাংলাদেশের যে কি বলবো এই যে রাষ্ট্রীয় যে কাঠামো আছে, ওইগুলি তো আদিবাসীরা দখল করতে যাবে না। কারণ এইটা একটা সবার অর্জিত অধিকার। গ্রাফিতিটা এগেছিল ছাত্র আন্দোলনের এই যে সমন্বয়কেরা, আমরা যদি হিসেব করি, পার্বত্য চট্টগ্রামে আমরা বসবাস করি, আমরা তো ক্ষুদ্র জাতিসত্তা, যেহেতু আমাদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, শোষণ, বঞ্চনা প্রতিনিয়ত এখানে বিদ্যমান রয়েছে। সেক্ষেত্রে আমি বলবো আজকে নতুন প্রজন্ম, আমরা 70 দশকের আইয়ুব খানের প্রজন্মটি আর পার্বত্য চট্টগ্রামে বা সমতলের আদিবাসীরা নেই। এখন বহুত আদিবাসীর লোক শিক্ষিত হয়েছে, বহুত ছাত্রদের এখন এই যে গ্লোবালাইজেশন যুগে ওরা ফসে গেছে, ওরা চায়। তাহলে ওই প্রচ্ছদটা থাকলে তো বাংলাদেশের গণভবন ওরা দখল করছে না, ওই প্রচ্ছদটা থাকলে এই যে রাষ্ট্রপতি ভবন দখল করছে না, সংসদ ভবন দখল করছে না। যে সহিংসতা হলো, এইটা প্রতিবাদ করতে গিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের বাক স্বাধীনতা বলতে একটা জিনিস, সবার কথা বলার অধিকার, রাষ্ট্রের কাছে দাবি করার অধিকার প্রতিটি নাগরিকের অধিকার। আপনার কাছে মনে হচ্ছে যে শক্তি প্রদর্শন করে আসলে এটি কোনোভাবেই সম্ভব নয়, মানুষের মন থেকে আসলে কোনোভাবেই এই আন্দোলনের যে ঐতিহ্য এটি মুছে ফেলা সম্ভব নয়। আপনার কাছে আবারও আসবো, ছোট একটা বিরতি নিয়ে আসতে চাই দর্শক, ছোট একটা বিরতি সময় হলো, অতিথিরা রয়েছেন, আপনারা থাকবেন, আমরা আসছি কিছুক্ষণ পর দর্শক।
বিরতির পর আরো একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। অতিথি রয়েছেন পাভেল পার্থ, লেখক ও গবেষক, রয়েছেন সিন্ধু কুমার চাকমা, কবি ও সাহিত্যিক, এবং রয়েছেন খুশি কবির, মানবাধিকার কর্মী। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করছি, পাতা ছেঁড়া যাবে না, খাওয়া যাবে কি, এই বিষয়টি নিয়ে আলাপ করছি আমরা। খুশি কবির, আপনার কাছে এবার একটু আসতে চাই। বিক্ষোভ হয়েছে, এভাবে কোনো পক্ষের উপর আরেক পক্ষ ঝাঁপিয়ে পড়াটা আসলে কতটুকু মানবাধিকার পরিপন্থী? আশা করি শুনছেন। জি, আমি শুনেছি। তো শান্তিপূর্ণভাবে একটি গোষ্ঠী তাদের প্রতিবাদ করতে গেছে, তাদের আপত্তি জানাতে গেছে, তাদের ক্ষোভ প্রকাশ করতে গেছে যে এখানে আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে কেন, আমার অস্তিত্বকে বাদ দেওয়া হচ্ছে কেন, আমার পরিচয়কে বাদ দেওয়া হচ্ছে কেন। সেখানে আরেকটা দল ওখানে আগে থেকে বসে আছে, তারা জানানো দিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং তারা ওই ক্রিকেটের ওই স্টাম্পস গুলো আসছে সেটা লাঠি সোটা নিয়ে সেটার সাথে জাতীয় পতাকা বেঁধে তারা গিয়ে তাদের উপর হামলা চালিয়েছে, আক্রমণ করেছে, পিটিয়েছে, মানে রক্তাক্ত ভাবে পিটিয়েছে। সেটা মানবাধিকার লঙ্ঘন হবে না? তো অবশ্যই এটা মানবাধিকার লঙ্ঘন হবে। মানবাধিকার লঙ্ঘন হতো না যদি দেখা যেত তো পুলিশ এখানে গিয়ে দুই পক্ষকে, তারা বলছে যে পক্ষ আক্রমণ করতে গেছে সে পক্ষকে থামাতো, সেই পক্ষ বিরুদ্ধে কোনো বক্তব্য তারা তাদেরকে অ্যারেস্ট করতো বা তাদেরকে কোনোভাবে তাদেরকে বাধা দিয়ে আইনের আওতায় নিয়ে আসতো। জি, হ্যাঁ, সেগুলো কিছুই করেনি। এবং এটার যে অন্যায় হয়েছে আর মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এটা হলো যে সরকারের পক্ষ থেকে কিন্তু একটা বিবৃতি গেছে, যেটা কালকে দিয়েছেন ওনারা, যে এটা তদন্ত হবে। তারা এটা ক্ষোভ প্রকাশ করেছে, তারা দুঃখ প্রকাশ করেছে, তারা বলেছে এটা অন্যায় হয়েছে, এটা সঠিক তদন্ত হবে। তো সেটাই তো বোঝা যাচ্ছে। ছাত্রদের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই দিনই তারা এটার বিষয়ে তাদের বক্তব্য দিয়েছে, বলেছে তো। কিন্তু রাষ্ট্রীয় যন্ত্র এবং রাষ্ট্র কি করছিল, সরকার কি করছে, সম্ভবত লঙ্ঘন করতে দেবে কেন, আক্রমণ করতে দিবে কেন এক গোষ্ঠীর উপর? আর মানে যারা প্রভাবশালী বা শক্তিশালী, মানে আমি মেসেজটা কি দিচ্ছি, যে আমি যদি এখানে অন্যায় করি, আমি যদি বেআইন আইন নিজের হাতে তুলে নিই, আমি যদি আক্রমণ করি, তাহলে সবকিছু মেনে নেওয়া হবে, আমি যা বলি মেনে নেওয়া হবে, আমি আক্রমণ করলেও আমাকে করতে দেওয়া হবে। এই বার্তাটা যদি আমরা দিতে থাকি, তাহলে এটা তো এই দেশের জন্য তো ভালো না, এটা তো মঙ্গল বয়ে আনবে না, এটা তো কোনোদিন ঠিক হতে পারে না। খুশি খবর, এত বছর ধরে এই সংকটটা আসলে জিয়ে রাখা হচ্ছে কেন? মানে এটা সমাধান করা যাচ্ছে না কেন? এটা তো শুরু হয়েছিল যখন কাপ্তাই বাঁধ তৈরি করা হয়ে, জি, তাদেরকে কোনোভাবে কোনো সম্ভবত ক্ষতিপূরণ দেওয়ার কথা, তাদেরকে অন্য জায়গায় জমি থেকে উপরে জমি, তারপরে একটার পর একটা তাদেরকে ভিন্নভাবে দেখা হয়েছে, ভিন্ন দৃষ্টিতে দেখা হয়েছে, তাদেরকে মূল ধারায় নিয়ে আসা হয়নি। যখনই আমরা একটা মানে একটা আধিপত্যবাদ সৃষ্টি করতে চাই, আমরা বহুত্ববাদ এখানে আনতে দিই না। আমরা আমাদের দেশের সকল নাগরিকের সমান অধিকার আছে। আমার সংবিধানে বলা আছে যে ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি সবকিছুর আমরা কিন্তু সবার কিন্তু নাগরিকের সমান অধিকার। সে যেই লিঙ্গে হোক না কেন, যে বর্ণের হোক না কেন, যে জাতির হোক না কেন, সেখানে যে শ্রেণীরও হোক না কেন, সবার অধিকার কিন্তু সমান। তো এখানে আমাকে এটাকে গ্রহণ করার মধ্যে কি সমস্যাটা কি? এটা একটা ছোট গোষ্ঠী এটা করছে, আর মূলত ওই এলাকার সম্পদ দখল করতে চাচ্ছে। আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম, আমি পার্বত্য চট্টগ্রামে বলবো, আমি উত্তরবঙ্গের কথাও বলবো, সমতল
খুশি কবির, আমরা আপনার কাছে আবারও আসবো, কারণ সমাধানে তারা আসলে কি করণীয় সে বিষয় নিয়ে আপনার কাছে আসবো। একটু সমাধান নেট তো করতে একটু পরে আপনার কাছে আবার আসতে চাই। একটু সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপনার সেই জায়গাটায়। নেটওয়ার্কের সমস্যা ছিল, জি, এখন কি একটু ঠিক হয়েছে? এখন বোধহয় ঠিক হয়েছে। আচ্ছা বলবেন, জি বলেন। ঠিক হয়নি, আমরা আপনার কাছে আবারও আসছি। আপনি এই ফাঁকে একটু যদি নেটওয়ার্কটা ঠিক করে নেওয়া যায়, আমরা পাভেল পার্থ আপনার কাছে একটু আসতে চাই। যে একটা বিতর্ক তো সব সময় রয়ে যাচ্ছে যে এই যে আদিবাসীদের কথা আমরা বলা হচ্ছে যে তারা এই দেশের নাগরিকই না, তারা ভিন দেশ থেকে এসে এখানে তারা যেটি চিটাগংয়ে যারা আছেন মিয়ানমার থেকে এসেছেন, এই ধরনের একটা ধারণা নিয়ে বসে আছেন মানুষজন। এটি কেন এই বিতর্ক আসলে এড়ানো কি খুব কঠিন? প্রথমত হচ্ছে যে এটি শুধুমাত্র বিতর্ক নয়, আমি কিন্তু বারে বারে বলেছি যে বাঙালি এবং আদিবাসীদের ভেতরে যে বাইনারি বিভাজন তৈরি করা, দ্বন্দ্ব তৈরি করা, সংঘর্ষ তৈরি করে দেয়া, কাউকে হচ্ছে যে হামলায় হচ্ছে যে উস্কে দেয়া, এটি কিন্তু আসলে জারি আছে। তো এটা একদম কলোনিয়াল লিগাসি থেকে আসলে জারি আছে, এটা এমন এটা ঔপনিবেশিক আমল থেকেই জারি আছে। তো এটার ক্ষেত্রে কিন্তু আমাদের যে মানে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক কিংবা আমাদের বিদ্যায়তন কিংবা আমাদের পরিমণ্ডল, কেউ কিন্তু আসলে এই ক্ষেত্রে আসলে সহযোগিতা করেনি। মানে এটা এককভাবে কাউকে আসলে দোষ দেওয়া যাবে না। যেটি আসলে হয়েছে সেটি হচ্ছে আদিবাসী শব্দটাকে বারবার গুলিয়ে ফেলা হচ্ছে আদি বাসিন্দা আরেকটি শব্দের সাথে। আদিবাসী কোনো অর্থেই আদি বাসিন্দা নয়। আমি প্রথমেই বলেছি আমরা প্রচুর মানে এটি নিয়ে আসলে লেখালেখি করেছি, গবেষণা করেছি, এবং যেহেতু এটি আমরা জেনেছি বাংলাদেশের আদিবাসী মানুষদের কাছ থেকে, আদিবাসী মানুষদের পাশাপাশি যে বাঙালিরা বসবাস করে তাদের কাছ থেকে। কারণ আদিবাসী একটি কমন সামাজিক ব্যবহৃত একটি বর্গীয় পরিচয়। কিন্তু কেউ মনে করেন যে সাঁওতাল আছে, আবার সাঁওতাল তো সাঁওতাল নয়, তার মধ্যে প্রচুর প্যারিস আছে, মানে প্যারিস মানে অনেক গোত্র আছে, সরেন আছে, টুডু আছে, মুর্মু আছে, আবার মনে করেন যে মান্দি বা গারো আছে। হ্যাঁ, তো তাদের মধ্যে কিন্তু সাংমা মারাক একদম বড় ভাগ আছে। তো মান্দি কিন্তু একক একটি জাতিসত্তা হলেও তার কিন্তু ভাষার ভাগ আছে, যেমন আত্তং, আবেং, দুয়াল, একদমই ভিন্ন ভিন্ন ভাষা আছে। তার মানে আদিবাসী তো অনেক জাতিসত্তাকে যারা বাঙালি নয় তাদেরকে এককভাবে আসলে এখানে বলছে, বুঝিয়েছে। তো আদিবাসীরা কিন্তু আদি বাসিন্দা নয়, কোনো কোনো অঞ্চলের আদি বাসিন্দা হলেও বাংলাদেশের সব অঞ্চলের আদি বাসিন্দা নয়। বাঙালিরা বাংলাদেশের অনেক অঞ্চলের আদি বাসিন্দা। মনে করেন পুরনো ঢাকাতে যারা আছে তারা বাংলাদেশের আদি বাসিন্দা বা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের। এখন কোনো বাঙালি যদি আজকে, যিনি নোয়াখালীর আদি বাসিন্দা, তিনি যদি হচ্ছে যে আজকে মানে ইয়েতে চলে যান, আপনার নাটোরে চলে যান কিংবা সিলেটে চলে যান, উনি কিন্তু সিলেট বা নাটোরের আদি বাসিন্দা হবেন না। কিন্তু নাটোর কিংবা সিলেটের কোনো আদিবাসী যদি সিলেট বা নাটোর থেকে নোয়াখালীতেও আসে, চট্টগ্রামে আসে, তাও কিন্তু তিনি আদিবাসী, কিন্তু তিনি আদি বাসিন্দা নন এই অঞ্চলে। তো আমাদের ঝামেলাটা হয়েছে যে আমরা আদি বাসিন্দার সাথে আদিবাসী শব্দটিকে গুলিয়ে ফেলেছি। এখন ধরেন ঢাকাতে কিছু জায়গা আছে, যেমন ঢাকার মণিপুরি পাড়া কিংবা তেজতুরি বাজার কিংবা কুর্মিটোলা কিংবা মগবাজার, এইখানে তো এই নামগুলো কি আসলে প্রমাণ করে? স্থান নাম। মণিপুরি বসতি ছিল বা মগবাজার রাখাইনদের বসতি ছিল, কুর্মীদের বসতি ছিল, বা হচ্ছে যে আপনার তুরিদের বসতি ছিল, সব আদিবাসী নামে কিন্তু জায়গাগুলো আছে। তার মানে কি এখন মানে এখন যারা আসলে এখানে বসবাস করছে সব তো বাঙালিরাই বসবাস করছে। এখন কি কেউ আসলে দাবি করেছে যে এই অঞ্চলের আদি বাসিন্দা আসলে আমি? তা তো নয়। এখনও যদি মণিপুরীরা ঢাকাতে আসেন তাও কিন্তু তিনি আসলে আদিবাসী, কিন্তু ঢাকায় যারা আসলে আছেন বাঙালি তারা কিন্তু ঢাকার আদিবাসিন্দা। তো আদিবাসিন্দা এবং আদিবাসী আসলে এক নয়। এটি আসলে আমাদের, কারণ আদিবাসিন্দাটা সেটেলমেন্টের সাথে আসলে জড়িত, যে কারা প্রথম আসলে বসতি স্থাপন করছে কোথাও, তার ইয়ে গড়ে উঠছে। এমনকি আপনি যদি আরও কিছু জায়গা দেখেন যে আমাদের মানে প্রত্নতাত্ত্বিক যে ইতিহাস, সেই প্রত্নতাত্ত্বিক ইতিহাসে বাংলাদেশে নরসিংদীর ওয়ারি বটেশ্বর অঞ্চলকে একটি প্রাচীন অঞ্চল বলা হয়েছে। তো মান্দি বা গারো ভাষাতে ওয়ারি মানে হচ্ছে চারদিকে যে জায়গাতে আসলে পানি থাকে। তো এখন মানে আমরা যে একটা ইতিহাস দেখব, কে কোথা থেকে এসেছে, কবে এসেছে, এটি দিয়ে আসলে বিবেচনা হয় না কে আসলে আদিবাসী। কারণ আদিবাসী একটি একক সামাজিক বর্গীয় পরিচয়, যেটা জাতিগত পরিচয়ের সাথে আসলে সম্পর্কিত। তো এখন আমরা
এই যে আসলে পরিভ্রমণের ইতিহাস, আমরা যদি মান্দিদের কথাটা আসলে বলেছিলাম আপনাকে, তো মান্দিদের নিজস্ব যে পরিভ্রমণের ইতিহাস, সেই পরিভ্রমণের ইতিহাসে তারা বলছেন মান্দিদের জন্ম হয়েছে চিগেলবাড়ি ওয়ারি খুঁটি নামে একটা দ্বীপে। এই যে আপনি দেখেন ওয়ারি, এই যে নরসিংদীর আপনি ওয়ারি, এটা ওয়ারি, চিগেলবাড়ি ওয়ারি খুঁটি, এই দ্বীপ থেকে মান্দিরা পৃথিবীতে ছড়িয়েছে। 3টি জায়গাতে তাদের সভ্যতা গড়ে উঠেছে। একটি হচ্ছে হাবিমা, একটি হচ্ছে হারঙ্গা, একটি হচ্ছে হাফাল। হারঙ্গা হচ্ছে তুরা পাহাড়ে, মানে যেটা চিকমাং পাহাড় বলে, এটা উত্তর পূর্ব ভারতের মেঘালয়ের দিকে পড়ে গিয়েছে। আর হাবিমা হচ্ছে বাংলাদেশ, যেটা ব্রহ্মপুত্রর হচ্ছে যে আপনার ভাটিতে পড়েছে, এবং যে অঞ্চলে মধুপুর বন তৈরি হয়েছে। এখন মান্দি বসতি স্থাপনের ইতিহাস অনুযায়ী তো আপনি কলোনিয়াল রাষ্ট্র যখন গড়ে উঠেছে সেটি রাখেনি, রাষ্ট্র তো খণ্ড বিখণ্ড হয়েছে। রাষ্ট্র তো হাবিমা, হাফাল, হারঙ্গা দিয়ে দুনিয়াকে বুঝেনি। রাষ্ট্র কখনো করেছে পাকিস্তান, ভারত, আবার আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করেছি তখন আমরা কিন্তু আবার বাংলাদেশ হয়েছে। তাহলে এই যে মান্দি বসতি স্থাপনের যে কথা, সেটি কিন্তু থাকছে না। আপনি যদি সাঁওতালদের ক্ষেত্রেও দেখেন, সাঁওতালরাও বলছে যে তাদের যে পিলচু হারম পিলচু বুড়ি, মানে প্রথম যে আসলে মানুষ, তাদের নারী এবং পুরুষ, তাদের জন্ম হয়েছে হিহিরি পিপিরি নামে একটা দ্বীপে। তারপরে তারা অনেক জায়গায় ঘুরেছে, খজ খামান, হারাতা, সাসাংবেডা, দামিনিকো, রার, বরেন্দ্র। তার মানে একটা বড় পরিভ্রমণ অঞ্চলের কথা বলছে, যেটা কিন্তু এখন যে নেশন স্টেট তৈরি হয়েছে ভারত, পাকিস্তান বা বাংলাদেশ, তাদের মধ্যে কিন্তু বিলং করছে না, এটা ভিন্ন নামে আছে। এখন মনে করেন যে মরৌরা যারা আজকে বান্দরবানে আছেন, তারা একটা পাহাড় আসলে সোংনাম, এই সোংনাম তো একটি বড় পাহাড়, তো কখনো আসলে এটি রাষ্ট্র ভাগ হয়ে ভারতে চলে গেছে একটি পাহাড়ের অংশ, কখনো আসলে চলে গেছে বাংলাদেশে। এখন যে জনগোষ্ঠীর পরিচয় গড়ে উঠেছে, মানে ওইখানকার হচ্ছে যে গাছপালা, নদী, ঝর্ণা, আমরা বলি প্রাকৃতিক সম্পদ, জেনেটিক রিসোর্সের মধ্যে, প্রাকৃতিক সম্পদের মধ্যে তার যে সম্পর্ক আছে, এটি যখন চুরমার বদলে যাচ্ছে, তখন কিন্তু অনেক ধরনের মানে একটা পলিটিক্যাল ডিসকোর্সে তাকে ঢুকতে হচ্ছে, যে ন্যারেটিভটা কোনো না কোনোভাবে একটা রাষ্ট্রের যে অধিপতি চেহারা আছে, রাষ্ট্রের যে একটা কলোনিয়াল কর্তৃত্ববাদী ন্যারেটিভ আছে, সেটি কিন্তু চাপিয়ে দিচ্ছে। এবং আদিবাসীদের ক্ষেত্রে আদিবাসীরা বারে বারে বলছেন, যেটা জাতিসংঘও মেনে নিয়েছে, যে সেলফ ডিটারমিনেশন, আপনি নিজেও জানেন, সংবিধানও বলেছে আত্মপরিচয়ের কথা, যে একজন মানুষ তার আত্মপরিচয় দিয়েছে, যে একজন মানুষ বলেছে আমি সাঁওতাল, আমি লালেং, আমি খিয়াং, আমি চাক, আমি লুসাই, আমি পাংখোয়া, মানে এটা বলেছে আমি কোল, হ্যাঁ বলেছে যে আমি পাহাড়িয়া। তো এটি তো একজন মানুষ দিয়েছে তার পরিচয়। সেই পরিচয়ের ক্ষেত্রে যখন আদিবাসী বলছে, এটা আদি বাসিন্দা অর্থে নয়, কিন্তু এই আদিবাসী বলতে আসলে বোঝাচ্ছে সেই জনগোষ্ঠী যারা কোনো একটি কলোনির আগে থেকে কলোনির বিরুদ্ধে লড়াই করেছেন, বাঙালিরও লড়াই করেছেন, কিন্তু কলোনির পরবর্তী সময়ের স্বাধীন জাতিরাষ্ট্র গঠনের আগে পরে যে জনগোষ্ঠী তার নিজের সমাজ, তার নিজের প্রথাগত আইন, রীতিনীতি, ভাষা, সংস্কৃতি দ্বারা পরিচালিত করেন। এখন আদিবাসী সমাজে তো আমরা তাই দেখি। এখন বাঙালি সমাজে হয়তো বা ভাষা আছে, আপনি সিলেটে নাগরি ভাষা পাবেন, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে স্থানীয় ভাষা আছে, কিন্তু তার মানে বাঙালি সমাজ কিন্তু তার সেই প্রথাগত যে মানে কাস্টমারি রাইটস আছে, সেই কাস্টমারি রাইটস দ্বারা বাঙালি সমাজ কিন্তু পরিচালিত হয় না, তার কিছু নিয়ম কানুন আসলে আছে, কিন্তু আদিবাসী সমাজ সেটি দ্বারা পরিচালিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জাতিরাষ্ট্র গঠনের পরে যে জনগোষ্ঠী গরিষ্ঠভাগ জনগোষ্ঠী দ্বারা প্রান্তিক হয়ে পড়ে, তাহলে এখানে আমরা আসলে কি দেখি, যেটি মানে আমরা আলোচনা শুরুতেই আসলে বলেছিলেন, যে খুশিয়াপা আলোচনা করেছেন, দাদা আলোচনা করেছেন, যে আদিবাসী জনগণ অনেক বেশি প্রান্তিক, তারা বিভিন্ন ধরনের নিপীড়ন, শোষণ বা বঞ্চনার তাদের উপরে আসলে জারি আছে। তো দেখা গিয়েছে সেই জনগোষ্ঠী যারা আদিবাসী, যারা নিজেদের সমাজ মানে কলোনির আগে পরে থেকে, স্বাধীন জাতিরাষ্ট্র গঠনের আগে পরে থেকে এখনো পর্যন্ত মানে তাদের সমাজ পরিচালনা করছে নিজের যে প্রথাগত আইন দ্বারা, ভাষা সংস্কৃতি আছে, এবং তারা প্রান্তিক হয়ে পড়ছেন গরিষ্ঠভাগ জনগোষ্ঠী দ্বারা, তারা আদিবাসী, কিন্তু তারা তো আদি বাসিন্দা নন সব অঞ্চলে। আমরা এই বিষয়টি নিয়ে মোটামুটি একেবারেই স্পষ্ট, এবং দর্শক যারা দেখেছেন তাদের কাছে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছেন। আপনার কাছে আবারও আসতে চাই, একটু পরে আমরা আবার আসার চেষ্টা করছি। সিন্ধু কুমার চাকমা, আপনার কাছে একটু আসবো, জানতে চাইবো যে এই যে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং এই যে একটা গ্রাফিতি রাখা না রাখা নিয়ে দুটি পক্ষ তৈরি হলো, এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করছেন? কেন এই দুটি পক্ষ বিপক্ষ তৈরি হলো?
আসলে এই ঘটনা তার নতুন না। এই যে খুশি আপা আর পাবেল দা তো সব আদিবাসী বিষয়ে বলেছিল। এখন আদিবাসীর শব্দটা একটা এই যে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সেটেলারদের জন্য একটা অ্যালার্জি হয়েছে। আসল সত্যি কথা বলতে ওইটাই, পার্বত্য চট্টগ্রাম কোনো পূর্ব তিমুর হয়ে যাবে কিনা, পার্বত্য চট্টগ্রাম কোনো দক্ষিণ সুদান হয়ে যাবে কিনা, এবং পার্বত্য চট্টগ্রামে যদি আদিবাসী হিসেবে যদি পার্বত্য জনগোষ্ঠীরা যদি স্বীকৃতি পায়, তাহলে পার্বত্য চট্টগ্রাম আলাদা হয়ে যাবে, জুম্মলেন হয়ে যাবে। এই যে ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে। আসল কথা হচ্ছে, এখন রাষ্ট্রীয় পর্যায়ে যারা আজকে পলিসি মেকার আছে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে যদি ওরা ভাবে আমরা তো বিচ্ছিন্নতাবাদী নয়, পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা যদি বিচ্ছিন্নতাবাদী হতো, তাহলে আমরা 97 সালের 2 ডিসেম্বর আমরা চুক্তিও করতাম না। আজকে চুক্তির মাধ্যমে যে আমরা পরিচয় দিয়েছি আমরা বিচ্ছিন্নতাবাদী নয়, দাবি আসতে পারে একটা গণতান্ত্রিক দেশে। এইটা সরকার মেনে নেবে না নেবে সেটা সরকারের বিষয়। ওই যে আদিবাসী ছাত্ররা যেভাবে পাঠ্য বইয়ে ওটা সংযুক্তি করার জন্য দাবি জানিয়েছিল, আমি মনে করি ওদের দাবিটা যৌক্তিক এবং এটা গণতান্ত্রিক অধিকার। সরকার মেনে নেবে না নেবে না সেটা সরকারের বিষয়। কিন্তু আর একটা পক্ষ, এই যে স্টুডেন্ট ফর সভারেন্টি নামে একটা ছাত্র সংগঠন, কয়েকজন লোকের কথায় এবং এনটিসিবি যে পরিচালকের যে ওইটা পাল্টিয়ে দিল, এইটা আমি মনে করি এইটা এই যে একটা দুরভিসন্ধিমূলক, এইটা পার্বত্য চট্টগ্রাম থেকেও ওই নেতৃত্বটা চলে গেছে এবং হামলাটাও ওইভাবে হয়েছে। যেহেতু পার্বত্য চট্টগ্রামে এ যাবৎকালে যতগুলো হামলা সাম্প্রদায়িক সংঘর্ষ এখানে সংঘটিত হয়েছে, একটা হামলায়ও আমরা সঠিক বিচার পাইনি এবং বিচার হয় নাই। তারপরেও এখন রাজধানীর বুকে যে ঘটনাটা হলো, আমি মনে করি এটা যেহেতু বাংলাদেশের প্রাণকেন্দ্রে এই ঘটনাটা হয়েছিল, সবাই দেখলো, আজকে সবাই সোচ্চার হয়েছে, যারা প্রগতিশীল মানবতা কর্মী এবং সচেতন বুদ্ধিজীবী ওরা সবাই বিচার চাচ্ছে, ওরা সবাই এখন এই যে শাস্তি চাচ্ছে। পক্ষান্তরে ওখানে 2 জন এই যে অপরাধীকে ধরাও হলো। তো আমরা আশার আলো দেখতে পাচ্ছি যে এখানে হয়তো সরকার যে চাইলে এদেরকে বিচার করতে পারে এবং ওই ধরনের যদি অপরাধমূলক যারা অপরাধী করে, সেটা পাহাড়ি আদিবাসী হোক বা বাঙালি হোক, সংগঠিত হামলার যদি অপরাধীকে যদি ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, পার্বত্য চট্টগ্রামে হয়তো এই সাম্প্রদায়িক এই যে দাঙ্গাটা অনেকটা কমে যাবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি হবে বলে আমি মনে করি। আপনি মনে এই যে যদি আইন সঠিক প্রয়োগ হয়। যাদের সাথে এই যে দুর্ঘটনাটি ঘটলো, স্টুডেন্টস ফর সভরেন্টি, তারা বলছে যে দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার জন্য হুমকি হয়, তারা সংবিধান বিরোধী ওই শব্দ পাঠ্য বই থেকে বাতিলের দাবি জানিয়েছেন। এটি আসলে কতখানি যৌক্তিক মনে হয় আপনার কাছে? এটা ওরা যদি বলে এটা তো মুখের কথা, কিন্তু সংবিধানে তো কোথাও লেখা নেই যে এই লেখাটা থাকলে এই যে রাষ্ট্রদ্রোহিতা হবে। সংবিধানে তো কোথাও লেখা নেই যে আদিবাসী শব্দটা বললে এটা বিচ্ছিন্নতাবাদী শব্দ বা রাষ্ট্রদ্রোহী শব্দ। কোথাও যদি সংবিধানে লেখা থাকতো তাহলে আমরা জোর গলায় বলতে পারবো। যেমনি সংবিধানে আদিবাসী শব্দটা লেখাও নেই, আদিবাসী না বলার ব্যাপারেও সংবিধানে তো কোনো ধারায় লেখা নেই। তাহলে ওইটা যে ওরা যে বলছে, ওই যে আমি বললাম এই যে জাতিসংঘ ঘোষিত যে আদিবাসীদের যে অধিকার, ওই অধিকার নিয়ে ওরা চিন্তিত। কোনো পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে কিনা, জুম্মলান গঠন হবে কিনা, এই ভ্রান্ত ধারণা থেকে এইটা হয়েছে বলে আমি মনে করি। যেহেতু নেতৃত্বটা পার্বত্য চট্টগ্রাম থেকে চলে গেছে, যারা এই যে ওখানে জড়িত ছিল, এখানকার আমাদের খাগড়াছড়ির লোক ওখানে আসে। জি, রাঙ্গামাটির লোক আছে এখানে। ধন্যবাদ সিন্ধু কুমার চাকমা, আপনার কাছে আবারও আমরা আসার চেষ্টা করব। খুশি কবির, এই যে এই ঘটনাগুলো ঘটছে, সমাধানে আসলে করণীয়টা কি আপনার কাছে একটু জানতে চাই। এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে রয়েছি। হ্যাঁ, আমি চেষ্টা করব। আমি জানি না, আমার আজকে কেন জানি এটা খুবই ভোল্টেজও খুব কম আর আমার পুরো এটাও খুব ফ্লাকচুয়েট করছে। আমরা এখন স্পষ্ট শুনতে পাচ্ছি, একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি।
তো যেটা হচ্ছে যে আসলে সরকারের একটা খুব রাষ্ট্র চালাচ্ছে সরকার, এবং যে সরকার রাষ্ট্র চালাচ্ছে সে সরকারের খুব স্পষ্ট একটা ধারণা থাকা উচিত যে তারা কাদের জন্য। তারা এখানে আছে জনগণের জন্য, তারা কিন্তু জনগণের পক্ষে আর জনগণের কাছেই জবাবদিহিতা করতে হবে। আর জনগণ একটা ছোট মানে একটা মুষ্টিমেয় গ্রুপও না, আর এটা এখানে সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ এটার সাথে কোনো সম্পর্ক না, সংখ্যালঘু সংখ্যাগুরুর সাথে সম্পর্ক না। এটা হলো প্রত্যেক নাগরিকের সমান অধিকার আছে, এবং আমরা আবার সাংস্কৃতিক বিষয়ে হ্যাঁ জনগণ আছে। আবার শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ শুনতে পাচ্ছি এই মাঝখানে একটু ঝামেলা হয়েছিল, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে না মনে হয়। না শুনতে পাচ্ছি আমরা, জি। আচ্ছা, তো এই যা যে যেটা হচ্ছে যে আমার দেশের এটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে, এটা আমার সার্বভৌমত্বের হুমকি হচ্ছে, আমার জাতিসত্তার হুমকি হচ্ছে। কেন আমি এত দুর্বল? কেন আমি এত দুর্বল হব বা কেন? আমি কেন অন্য সব গোষ্ঠীকে আমি কেন গ্রহণ করতে পারবো না? আমার সাথে আমার সম অধিকার, সমমনা, সমচিন্তার লোক হতে পারে, তারা অন্য ভাষা এবং অন্য সংস্কৃতি আর অন্য জাতীয় হতে পারে, এটার মধ্যে কোনো সমস্যা নাই। তো এইটা সৃষ্টি করছে কিছু ব্যক্তি, এবং আমি সত্যিকারের আমি খুবই ক্ষুব্ধ যে পুলিশ বা যারা আইন শৃঙ্খলা রক্ষা করার কথা তারা তাদের দায়িত্ব পালন করছে। পরিবর্তন আনতে হবে, মানুষকে মানুষের শ্রদ্ধা শিখতে হবে। আমরা যদি একজন আরেকজন আমরা খুবই দুঃখিত, আপনার কথাগুলো একেবারে কেটে কেটে আসছে। আচ্ছা সরি, ক্লিয়ার করবো, এটা তো আমার হাতে না। জি 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 সেটা কিছু করার নাই। যেটা আমি খালি বলছি যে আমাদের মানসিকতা এবং গ্রহণযোগ্য, সবাইকে গ্রহণ করার, সবাই সবকিছুকে গ্রহণ করা শিখতে লাগবে। আর এটা সরকারের একটা বড় দায়িত্ব, আমাদের তো আছে, কিন্তু সরকারের একটা বড় দায়িত্ব এই জায়গাটায় সমতার বিধান করবেন। সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি, এবং আমাদের সরকারের উপরই চাপ দিতে হবে যে তারা এটা যেন আর এটাকে বাড়তে না দেওয়া হয়, না করে যত দ্রুত সম্ভব এটি সুরাহা করেন। অনেক শুধু ধন্যবাদ। এই ঘটনা শুধু না, পুরো বাংলাদেশে যত আমাদের আদিবাসী আছে আর ভিন্ন ভিন্ন জাতিসত্তার আর ভাষা এবং সংস্কৃতির লোকজন। খুশি কবির, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পাভেল পার্থ আপনার কাছে একটু আসি। আমরা একটু সময় একেবারেই শেষ প্রান্তে, আদিবাসীদের অবদানগুলো একটু আমরা জানতে চাই এবং দর্শকদের জানাতে চাই এখন পর্যন্ত আদিবাসীরা দেশের জন্য কি কি কাজ করেছেন। আদিবাসীদের তো অবদান সারা পৃথিবীব্যাপী আসলে স্বীকৃত, বিশেষ করে মানে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীব্যাপী স্বীকৃত। বিশেষ করে খাদ্য বৈচিত্র্যের ক্ষেত্রে, আমাদের যে ঔষধ আছে ঔষধের ক্ষেত্রে, এবং আমাদের যে পরিবেশ দর্শন আছে, প্রাণ প্রকৃতি সংরক্ষণের ক্ষেত্রে, এটা সারা পৃথিবীব্যাপী স্বীকৃত। বাংলাদেশেও আসলে আদিবাসীদের অনেক বড় ভূমিকা আছে মিশ্র চাষ ফসলের ক্ষেত্রে। আমরা যে আনারস খাই, মধুপুরের আনারস, এটা কিন্তু মানে মধুপুরের এই মিজি সাংমা, যিনি আনারস মধুপুরে আসলে প্রচলন করেছিলেন। আমরা যে এখন মধুপুরের আনারস খাই, আমরা যদি জুম তিল বলি, আমরা যদি হচ্ছে বিন্নি ধান বলি, আমরা যদি পাহাড়ি গড় আলু বলি, শিমুল আলুর কথা বলি, এরকম প্রচুর ফসল। আমরা যদি পরিবেশ দর্শনের কথা বলি, প্রাণ প্রকৃতি পাহাড় রক্ষার কথা বলি, এবং আদিবাসীদের যে বিভিন্ন আমাদের কৃষক শ্রেণী সংগ্রামে তেভাগা, টঙ্ক বলি, নানকার বলি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যদি বলি, সব কিছুর ক্ষেত্রে কিন্তু আদিবাসীদের অবদান আছে। জুলাই গণ অভ্যুত্থানেও কিন্তু আদিবাসীরা অংশ নিয়েছেন। যেটা হচ্ছে আবারও আসলে বলে শেষ করে দিতে চাই, সেটি হচ্ছে যে গ্রাফিতি নিয়ে আসলে বিতর্ক তোলা হয়েছে, এটি জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি, যেখানে ইনক্লুশনের কথা বলা হয়েছে। এবং আমি মনে করি এই রাষ্ট্র যখন সংবিধান সংস্কার করছে, এই ইনক্লুশনকে ধারণ করবে, বহুত্ববাদকে ধারণ করবে, এবং সংবিধান সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশ একটি বহুজাতির দেশ, বহু ধর্ম, ভাষা, সংস্কৃতির দেশ, এই বিষয়টাকে ধারণ করবে। তাহলে জুলাই গণ অভ্যুত্থানে যে গণ আকাঙ্ক্ষা, সেই গণ আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়ন হবে। পাভেল পার্থ, আপনাকে অনেক ধন্যবাদ। সিন্ধু কুমার চাকমা, এক বাক্যে যদি আপনি কিছু বলতে চান, যদি নতুন করে কিছু যুক্ত করতে চান। আসলে
আমি মনে করি 30 সেকেন্ড সময় আছে। আমাদেরকে যদি সাংবিধানিকভাবে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়, এখানে তো সরকারের কোনো মহাভারত অশুদ্ধ হবে না। আমরা যেহেতু 8 লক্ষ লোক, 16 8 লক্ষ লক্ষ আদিবাসীরা তো 16 লক্ষ বলে 16 লক্ষ 16.5 লক্ষ 16 লক্ষ বাঙালি সহ আমরা এখানে 16 লক্ষ। না, উনি শুধু হিল পার্বত্য ট্যাক্সের কথা চট্টগ্রামে। বলছেন। আচ্ছা, বাঙালি সহ 16 লক্ষ। 8 লক্ষ লোকেরও 18 কোটি মানুষকে চিবিয়ে খেতে পারতো না। এই ভ্রান্ত ধারণা থেকে যদি রাষ্ট্র এবং এই যে সরকার যদি বাহির হয়ে আসতে পারে এবং আদিবাসীদের যদি সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়, আমি মনে করি বাংলাদেশে আর কোনো এই যে বৈষম্য থাকবে না। অনেক ধন্যবাদ সিন্ধু কুমার চাকমা, খুশি কবির, পাভেল পার্থ। দর্শক আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।